একজন দাপুটে মহকুমা পুলিশ শাসক এসডিপিও এবং রাস্তার ধারে ধুলোবালি পরিষ্কার করা এক সাধারণ ঝাড়ুদার। ক্ষমতার চরম শিখরে থাকা একজন নারী অফিসার যখন ধুলোয় ধূলিসাৎ হওয়া এক সাধারণ মানুষের পায়ের কাছে মাথা নত করেন, তখন থমকে যায় গোটা শহর। কি এমন পরিচয় লুকিয়েছিল ওই জীর্ণ পোশাকের আড়ালে? কোন সে অতীত যা একজন কঠোর পুলিশ অফিসারকে চোখের জলে ভাসিয়ে দিল? এ কেবল এক অফিসারের নতজানু হওয়ার গল্প নয়। এ হল ৭ বছর আগে ক্ষমতার মোহে বিসর্জন দেওয়া এক পবিত্র ভালোবাসার মর্মান্তিক পুনর্মিলন। অহংকার বনাম আত্মসম্মানের এই লড়াইয়ের শেষ পরিণতি জানতে গল্পের গভীরে প্রবেশ করুন। শহরের ব্যস্ততম মহকুমা পুলিশ কার্যালয়ের সামনের রাস্তাটি প্রতিদিনের মতো আজও ভীষণ চঞ্চল ছিল। পুলিশের নীল বাতি লাগানো জিপ এসে ঠিক অফিসের সামনে থামল। গাড়ির দরজা খুলে নামলেন এসডিপিও অবন্তী রায়। আজ তার চেহারায় সেই পরিচিত দৃঢ়তা নেই, বরং চোখের কোণে খেলা করছে এক অব্যক্ত অস্থিরতা। মনে হচ্ছিল কোনো এক পুরনো অতৃপ্ত স্মৃতি বারবার তার মনের দরজায় কড়া নাড়ছে। অফিসের প্রধান ফটকের দিকে পা বাড়াতে গিয়ে আচমকা রাস্তার একপাশে তার নজর স্থির হয়ে গেল। এক ব্যক্তি ময়লা পোশাকে হাতে ঝাড়ু নিয়ে ধুলো পরিষ্কার করছে, আর চারপাশ দিয়ে মানুষ আপন গতিতে বয়ে যাচ্ছে। কিন্তু অবন্তীর গোটা পৃথিবী যেন ওই এক বিন্দুতে এসে থমকে দাঁড়াল। সেই চেনা আদল, ঝুঁকে থাকা ঘাড় আর বিষণ্ণ ক্লান্ত চোখ দুটি। অবন্তীর পা দুটো যেন শিকলবন্দি হয়ে গেল। হাত থেকে ফাইলটা প্রায় পড়েই যাচ্ছিল। তার ঠোঁট দুটি অস্ফুট স্বরে কেঁপে উঠল। না, এ কিছুতেই হতে পারে না। তিনি ধীর লয়ে লোকটির দিকে এগিয়ে গেলেন। শুনুন। আওয়াজটা ক্ষীণ হলেও তাতে কম্পন ছিল স্পষ্ট। ঝাড়ু হাতে থাকা লোকটি স্থির হয়ে ঘুরে তাকাল। একটি মুহূর্তের জন্য দুজোড়া চোখ একে অপরের সঙ্গে মিশে গেল। অবন্তীর চোখে ৭ বছরের জমানো অতীত যেন বাঁধ ভেঙে উপচে পড়ল। সেই একই অবয়ব, একই চাহনি, অথচ লোকটির চোখে কোনো চেনার লেশ মাত্র নেই। সে পরম অবহেলায় দৃষ্টি নামিয়ে নিল। অত্যন্ত সাধারণ গলায় বলল, ম্যাডাম, রাস্তা পরিষ্কার করছি, একটু সরে দাঁড়ান। অবন্তী কিছু বলার সুযোগ পাওয়ার আগেই লোকটি ঝাড়ু হাতে সামনের দিকে এগিয়ে গেল। একবারও ফিরে তাকাল না। অবন্তী মূর্তির মতো সেখানেই দাঁড়িয়ে রইলেন। চারপাশে যানবাহনের হর্ন আর মানুষের কোলাহল থাকলেও তার কানে কেবল এক গভীর শূন্যতা প্রতিধ্বনিত হচ্ছিল। সে কি আসলেও সেই মানুষটি, নাকি নিছক চোখের ভুল? অবন্তী এক দীর্ঘশ্বাস চেপে নিজের দপ্তরে প্রবেশ করলেন, কিন্তু তার মন পড়ে রইল সেই তপ্ত রাস্তার ধুলোয়। অফিসের ভেতরে ফাইলের স্তূপ সাজানো, ফোনের ঘণ্টার শব্দ, অধস্তন কর্মীদের রিপোর্ট, সব কিছুই অবন্তীর কাছে অর্থহীন মনে হচ্ছিল। তার চোখের সামনে কেবল ওই ধুলোমাখা মুখটাই ভেসে উঠছে। যদি লোকটা আসলেও সেই হয়, তবে সে কেন এমনভাবে না চেনার ভান করল? আর যদি সে অন্য কেউ হয়, তবে বুকের ভেতরটা এমন হাহাকার করছে কেন? হঠাৎ তিনি নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। গলার স্বরে এখন অফিসারের কঠোরতা। থানার ঠিক বাইরে যে লোকটা সাফাইয়ের কাজ করছিল, তার সমস্ত ব্যক্তিগত তথ্য আমার চাই, এখনই। উপস্থিত কর্মীরা কিছুটা অবাক হল। অবন্তী পুনরায় আদেশ দিলেন, নাম, ঠিকানা, কতদিন ধরে এখানে কাজ করছে, সব কিছু যেন টেবিলে থাকে। গোটা পুলিশ দপ্তরে হইচই পড়ে গেল। অবন্তী আবার চেয়ারে হেলান দিলেন, কিন্তু তার চিন্তার জগৎ ছিল সম্পূর্ণ অন্য এক অতীতে। ৭ বছর আগের সেই বিচ্ছেদ, আইনি বিচ্ছেদের সেই সই, সেই মানুষটি কি আজ ঝাড়ুদার হয়ে তার সামনে দাঁড়িয়ে, নাকি এটা কেবল তার অপরাধ বোধের তাড়না? দেওয়ালে ঝোলালো ঘড়ির টিকটিক শব্দ প্রতিটি সেকেন্ডকে ভারী করে তুলছিল। অবন্তীর দেহের উপস্থিতি দপ্তরে থাকলেও মন সেই সাফাই কর্মীর পরিচয় খুঁজছিল। কিছুক্ষণ পর একজন কর্মী এসে রিপোর্ট পেশ করল, ম্যাডাম, ওই সাফাই কর্মী পৌরসভা থেকে অস্থায়ীভাবে নিয়োজিত, নাম সৌরভ মল্লিক, গত কয়েক মাস ধরে এই চত্বরেই কাজ করছে। সৌরভ নামটা কানে আসতেই অবন্তীর হৃৎপিণ্ড যেন একবার থমকে গেল। তার হাত কাঁপতে শুরু করল। তিনি সজোরে জানতে চাইলেন, ওর বর্তমান ঠিকানা কি? ম্যাডাম, ও শহরতলির রেল লাইনের ধারের বস্তিতে থাকে। একা নয়, ওর সঙ্গে ওর বৃদ্ধ বাবাও থাকেন। অবন্তীর চোখের পাতা ভিজে এলো। বাবা! তার মনে পড়ে গেল সেই মানুষটির কথা, যে সারা জীবন ছেলের সুখে নিজের আনন্দ খুঁজে পেত। আজ হঠাৎ ও কাজ ছেড়ে চলে গেল কেন? অবন্তী জিজ্ঞেস করলেন। কর্মী জানালো, শোনা গেছে ওর বাবার শরীরটা ভালো নেই, তাই হয়তো ফিরে গেছে। অবন্তীর মনে হল তার দম বন্ধ হয়ে আসছে। তিনি চেয়ারে বসে পড়লেন।
এখন আর তার চোখে অফিসারের কঠোরতা নেই, কেবল এক গভীর ব্যাকুলতা। ইন্সপেক্টর, 2 জন কনস্টেবল পাঠান। সৌরভকে খুঁজে বের করুন, খুব সাবধানে, কোনোভাবেই যেন সে ভয় না পায়। ছিটে বেড়া দেওয়া চাল, নোনা ধরা দেওয়াল আর ঘরের এক কোণে একটি জরাজীর্ণ খাট। সৌরভ মেঝেতে বসেছিল, হাতে এক গ্লাস জল। খাটের ওপর শুয়ে আছেন তার অশক্ত বৃদ্ধ পিতা। বাবার কণ্ঠস্বর খুব ক্ষীণ শোনাচ্ছিল। বাবা, আজ কাজ ফেলে চলে এলি যে? সৌরভ মাথা নিচু করে রইল। বাবুজি, আজ কাজে মন বসল না। বাবা ছেলের দিকে অপলক দৃষ্টিতে তাকালেন। বৃদ্ধের অভিজ্ঞ চোখ সব বুঝতে পারল। তুই আজও ওর কথাই ভাবছিস, তাই তো? সৌরভ নীরব হয়ে রইল। 7 বছর আগের বিচ্ছেদ তার কাছে স্রেফ একটা দলিল ছিল না, ওটা ছিল তার গোটা অস্তিত্বের চুরমার হয়ে যাওয়া। ভিটে মাটি বিক্রি হয়ে গেল, তিলে তিলে গড়া ব্যবসা ধুলোই মিশল, সুসময়ের বন্ধুরা মুখ ফিরিয়ে নিল। আর যে মানুষটিকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছিলেন, সেই নারী ক্ষমতার উত্তাপে তাকে পেছনে ফেলে বহুদূর চলে গেল। বাবা, বৃদ্ধ কাঁপানো হাতে ছেলের মাথায় হাত রাখলেন। তুই দুর্বল নোস রে খোকা, তোর মনটা বড্ড পরিষ্কার। সৌরভের চোখ থেকে তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। বাবুজি, আমি যদি সেদিন জেদ না করতাম, তবে হয়তো। তার স্বর রুদ্ধ হয়ে এলো। বাবা সান্ত্বনা দিয়ে বললেন, উপরওয়ালা সব দেখছেন, তবে হয়তো কখনো বিচার করতে দেরি করে ফেলেন। এসডিপিও অবন্তী তার ঘরের জানলার ধারে দাঁড়িয়ে বাইরের শূন্য রাস্তার দিকে তাকিয়েছিলেন। একই দৃশ্যপট, একই ধুলো, কিন্তু সেখানে আজ ঝাড়ু হাতে লোকটা নেই। অবন্তীর মনে কেবল একটাই প্রশ্ন, সৌরভ কি আসলেও তাকে চিনেও অচেনা সেজে রইল, নাকি জীবনের নিষ্ঠুরতা তাকে এতটাই নিঃস্ব করেছে যে পুরনো মানুষকে চেনার সামর্থ্যটুকুও আজ হারিয়ে গেছে? হঠাৎ অভ্যর্থনা কক্ষ থেকে বার্তা এলো, ম্যাডাম, এক বৃদ্ধ আপনার সঙ্গে দেখা করতে চান। অবন্তী ঘুরে তাকালেন। দরজার সামনে এক কুঁজো বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে, হাতে লাঠি আর চোখে অদ্ভুত এক মিশ্র অনুভূতি। তিনি ক্ষীণ স্বরে জিজ্ঞেস করলেন, মা, এই এসডিপিও অফিসটা কি বড় কোনো বিচারের জায়গা? অবন্তীর মনে হলো বুকের ভেতরটা দুমড়ে যাচ্ছে। তিনি বৃদ্ধকে ভেতরে আসার ইঙ্গিত দিলেন। বসুন বাবুজি। বৃদ্ধ ইতস্তত করে চেয়ারের এক কোণে বসেন। তার হাত কাঁপছিল, দৃষ্টি বারবার মেঝের দিকে নিবদ্ধ হচ্ছিল। অবন্তী জলের বোতলটা এগিয়ে দিয়ে বললেন, বলুন, কাকে খুঁজছেন আপনি? বৃদ্ধ এক দীর্ঘ শ্বাস ফেলে বললেন, মা, আমার ছেলে এই অফিসের সামনেই ঝাড়ু দেওয়ার কাজ করে। অবন্তীর রক্তচাপ যেন এক মুহূর্তে বেড়ে গেল, কিন্তু তিনি তার পেশাদারিত্ব বজায় রাখলেন। ওর নাম কি সৌরভ? বলতেই বৃদ্ধের 2 চোখ জলে ভরে এলো। অবন্তী নিজের হাত দুটোকে শক্ত করে মুঠোর ভেতর নিলেন। সৌরভ আজ কাজে আসেনি কেন? বৃদ্ধ মাথা নিচু করে বললেন, আমি বড় অসুস্থ মা, ও আমাকে একা ঘরে ফেলে রেখে আসতে চাইল না। কিছুক্ষণ নিস্তব্ধতার পর বৃদ্ধ যেন বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়লেন। মা, আমার ছেলে আগে এমন ছিল না। ও খুব হাসত, 10 জনের উপকার করত, কঠোর পরিশ্রমী ছিল। অবন্তী পাথরের মতো নিশ্চল হয়ে সব শুনছিলেন। 7 বছর আগে ওর সাজানো সংসারটা তাসের ঘরের মতো ভেঙে গেল। অবন্তীর শরীরটা একবার কেঁপে উঠল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। বৃদ্ধ বলতে লাগলেন, বিচ্ছেদের পর ও যেন জীবন্ত লাশ হয়ে গেল। তিলে তিলে গড়া ছোট ব্যবসাটা বন্ধ হল, মাথা গোজার ঠাঁইটুকুও চলে গেল। যে মানুষটিকে ও পৃথিবীর সবথেকে বেশি মর্যাদা দিয়েছিল, বৃদ্ধ নিচু গলায় বললেন, সেই মেয়েটি ক্ষমতার দাপটে ওকে ছেড়ে অনেক উঁচুতে উঠে গেল। অবন্তী অপরাধীর মতো মাথা নিচু করে নিলেন। আমার ছেলে কাউকেই ঘৃণা করে না মা, ও শুধু নিজেকে ঘৃণা করে। বৃদ্ধের চোখের জল ঝরতেই থাকল। রাতে ঘুমোয় না, সারাদিন এক ফোঁটা হাসি নেই মুখে, কেবল রোদে জলে ঝাড়ু হাতে শহর পরিষ্কার করে বেড়ায়। অবন্তী আর স্থির থাকতে পারলেন না। তিনি আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। আপনি কি জানেন এই চেয়ারের ক্ষমতা কতটুকু? বৃদ্ধ অবাক হয়ে চাইলেন। মা, এই বড় চেয়ারে যারা বসে তারা তো ভগবানের মতো হয়। অবন্তীর চোখের জল আর বাধা মানল না। তিনি তৎক্ষণাৎ মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলেন। আপনি এখন যান বাবুজি, নিজেকে সামলে নিয়ে বললেন। আপনার ছেলের কোনো অনিষ্ট হবে না। বৃদ্ধ দুহাত জোর করে আশীর্বাদ দিয়ে চলে গেলেন। তার প্রস্থানের পর অবন্তীর সব বাঁধ ভেঙে গেল। তিনি মাটির উপর বসে পড়লেন, চোখ দুটি সজোরে বুঝলেন। 7 বছর আগের একটি দম্ভ ভরা সই কি আজ সৌরভকে রাস্তার ধুলোয় নামিয়ে এনেছে? তবে কি তিনি সেদিন ভালোবাসাকে নিজের পায়ের তলার মাটি ভেবেছিলেন? হঠাৎ ইন্টারকম বেজে উঠল। ইন্সপেক্টর জানালেন, ম্যাডাম, সৌরভকে পাওয়া গেছে। অবন্তী অস্ফুট স্বরে বললেন, ওকে সসম্মানে দপ্তরে নিয়ে আসুন।
আজ কোনো অভিযুক্ত হিসেবে নয়, বরং সম্মানের সঙ্গে। একটু পর অফিসের দরজায় সৌরভ এসে দাঁড়ালো। আজ তার হাতে সেই ঝাড়ু নেই, কিন্তু ভাঙা আত্মসম্মানটা তাকে নুইয়ে রেখেছে। মলিন পোশাক আর চোখে এক গভীর নৈশব্দ, যা বছরের পর বছর পরাজয় থেকে জন্ম নেয়। অবন্তী তার আসন থেকে উঠলেন না, কেবল হাতের ফাইলটা আরও শক্ত করে আঁকড়ে ধরলেন। সবাইকে বাইরে যেতে দাও, তিনি আদেশ দিলেন। ঘরের ভেতরে এখন কেবল দুজন, এক ক্ষমতাশালী পুলিশ অফিসার আর এক জীবনযুদ্ধে পরাজিত নিঃস্ব প্রেমিক। সৌরভ মাথা নিচু করেই দাঁড়িয়ে রইল। অবন্তী তার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইলেন। এই মুখটাকেই তিনি একসময় নিজের স্বপ্নের কারিগর ভেবেছিলেন, কিন্তু আজ সেই মুখ তার দিকে তাকাচ্ছে না। বসুন, অবন্তী বললেন। সৌরভ নড়ল না। দাঁড়িয়েই থাকুন, অবন্তী নিজেই বললেন। ঘর জুড়ে এক অসহ্য নীরবতা। তারপর অবন্তী নীরবতা ভাঙলেন। আজ সকালে গেটের সামনে তিনি থামলেন। সৌরভের চোখের পাতায় সামান্য কাঁপন হলেও সে নিরুদ্বেগ রইল। আপনি কি আমাকে চিনতে পারছেন? অবন্তী সরাসরি প্রশ্ন করলেন। সৌরভ মাথা সামান্য হেলিয়ে বলল, না ম্যাডাম। উত্তরটা যেন আগে থেকেই তৈরি ছিল। অবন্তীর অন্তরটা হাহাকার করে উঠল। অদ্ভুত, অবন্তী বললেন। কিছু চেহারা তো মানুষ চাইলেও মুছতে পারে না। সৌরভ চুপ করে রইল। কতদিন ধরে এই কাজ করছেন আপনি? কয়েক মাস ম্যাডাম। টিকে থাকার জন্য সব কাজই করতে হয়। অবন্তী নিজের চেয়ার ছেড়ে সৌরভের ঠিক সামনে এসে দাঁড়ালেন। এত কাছে যে তার উষ্ণ নিঃশ্বাস সৌরভ অনুভব করতে পারছিল। আমার দিকে একবার তাকান, অবন্তী বললেন। সৌরভ মুখ তুলল। এক মুহূর্তের জন্য সময় যেন স্থবির হয়ে গেল। চোখের গভীরতা একই আছে, কিন্তু সেখানে আজ কোনো অভিযোগ নেই, আছে কেবল এক অতল শূন্যতা। অবন্তীর কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এল। তিনি আচমকা সৌরভের পায়ের কাছে নুইয়ে পড়লেন। এই নিচু হওয়া কোনো নাটক ছিল না, এ ছিল দীর্ঘ 7 বছরের জমাটবদ্ধ অহংকারের চূর্ণ বিচূর্ণ রূপ। সৌরভ চমকে গিয়ে এক পা পিছিয়ে গেল। ম্যাডাম, এ কি করছেন আপনি? অবন্তী উঠে দাঁড়ালেন। নিজেকে সামলে নিয়ে বললেন, কিছু না, আজ শুধু এক অনুতপ্ত মানুষ হিসাবে আপনার সামনে দাঁড়িয়ে আছি। সৌরভ শান্ত গলায় বলল, ম্যাডাম, যদি প্রয়োজনীয় কোনো কাজ না থাকে তবে আমাকে যেতে হবে। অবন্তী ব্যাকুল হয়ে বললেন, এত তাড়া কেন? সৌরভ দৃষ্টি নামিয়ে বলল, কিছু জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা ঠিক নয় ম্যাডাম। অবন্তী বুঝে গেলেন সৌরভ চেনেন না এমন নয়, আসলে তিনি আর পরিচয় দিতে চান না। যেতে পারেন, অবন্তী বললেন। সৌরভ দরজার দিকে এগিয়ে গেল। এক মুহূর্তের জন্য থামলেও পিছনে না তাকিয়েই ঘর থেকে বেরিয়ে গেল। অবন্তী এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে রইলেন। আজ তিনি নিশ্চিত হলেন যে সৌরভ তাকে চেনে, কিন্তু ক্ষমা করেনি। আর এই নৈশব্দই ছিল তার জীবনের সবথেকে বড় সাজা। সৌরভ চলে যাওয়ার পর অবন্তী দীর্ঘক্ষণ সেই শূন্য ঘরের মেঝেতে বসে রইলেন। আজ তিনি পুলিশ অফিসার নন, আজ তিনি কেবল এক পরাজিত প্রেমিকা, যার অতীত তাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। সৌরভের সেই বাক্যটি তার কানে বাজছিল, কিছু জায়গায় দাঁড়িয়ে থাকা ঠিক নয়। তার দু চোখ বেয়ে অবিরত জল ঝরছিল। তিনি ভাবছিলেন, যদি সেদিন আমি নিজেকে সবথেকে বড় না ভাবতাম। ওদিকে সৌরভ যখন রাস্তায় বেরোলেন, বাইরের রোদ তখন প্রখর, কিন্তু তার কিছুই অনুভূত হচ্ছিল না। তিনি কেবল এক ঘোরের মধ্যে হাঁটছিলেন। তার মনের ভেতরে সেই চিরকালীন প্রশ্ন, সত্যিই কি আমি সব হারালাম? তিনি কখনোই অবন্তীর নাম উচ্চারণ করতেন না, কারণ নাম নিলেই ব্যথার ভার বেড়ে যেত। ঘরের কোণে বৃদ্ধ বাবার কাছে বসে সৌরভ বললেন, দেখা হলো বাবুজি। বাবা জিজ্ঞেস করলেন, চিনতে পারল তো? সৌরভের গলা বুঝে এলো। চিনে নেওয়াটা সহজ ছিল বাবুজি, কিন্তু মনে করিয়ে দেওয়াটা অনেক কঠিন। আবার রাত নামল। অফিসের আলোগুলো একে একে নিভে গেল। এসডিপিও অবন্তী একা তার টেবিলে বসে পুরনো সেই ফাইলটা বের করলেন, যাতে 7 বছর আগে তিনি সই করেছিলেন। সেই সই আজ তাকে বিদ্রূপ করছিল। তিনি ডায়েরিতে লিখলেন, সম্পর্ককে যখন কেরিয়ারের চেয়ে ছোট মনে করি, সেই দিনই আমরা জীবনের সবথেকে বড় যুদ্ধে হেরে যাই। সকালে অবন্তী আবার সেই রাস্তার ধারের মোড়ে গিয়ে দাঁড়ালেন। সৌরভ তখন আবার ঝাড়ু হাতে কাজে ফিরেছেন। অবন্তী এবার আর অফিসার সেজে নয়, বরং তার সামনে গিয়ে দাঁড়ালেন। সৌরভ থেমে গেলেন। অবন্তী বললেন, অমর, ক্ষমতার মোহে আমি তোমাকে অন্ধ করে দিয়েছিলাম। শক্তিশালী হওয়ার নেশায় আমি আমার শেকড় ছিঁড়ে ফেলেছিলাম। আজ আমি বুঝতে পারছি, শক্তিশালী হওয়া মানে একা হয়ে যাওয়া নয়। সৌরভ কেবল একচিলতে হাসলেন, এক বিষণ্ণ হাসি। তিনি বললেন, আপনি শক্তিশালী হলেন ম্যাডাম, আর আমি নিঃস্ব হলাম। তবে আমি আজ গর্বিত যে আমি সব হারিয়েও নিজের বিবেককে হারাইনি। অবন্তী তার ইউনিফর্মের দিকে তাকালেন এবং উপলব্ধি করলেন, পদমর্যাদা কখনো মানুষের চেয়ে বড় হতে পারে না।
সৌরভ নিজের কাজে ফিরে গেলেন ধীর পদে। আজ আর কেউ কারো কাছে ক্ষমা চাইল না, বরং দুজনেই নিজের নিজের সত্যের মুখোমুখি হল। যেদিন আমরা অহংকারকে ভালোবাসার ওপরে স্থান দিই, সেদিনই আমরা আপনজনকে পর করে দিই। গল্পটি আপনার হৃদয় নাড়া দিলে জানান আপনি কোন প্রান্ত থেকে এই কাহিনী পড়ছেন। ভালো লাগলে অন্যদের সঙ্গেও এটি ভাগ করে নিন এবং এমন বাস্তবধর্মী গল্পের জন্য আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।